হাওরে ধান কাটা উৎসবে মেতেছে চাষিরা। মারাইয়ের পর ঘরে তোলার ধুম, ঝড় বৃষ্টির আভাসে সুনামগঞ্জে দুশ্চিন্তা। ধান ভালো হয়েছে আর টাটুক ভালো হতো যদি বৃষ্টি যদি আমরা যদি পাইতাম। যদি 3 বন্ডের মাঝে মনে একবার কাটা হয়েছে আর 2 ভাগ রয়েছে কাটার বাহি। ঘোষিত সময়সীমায় সংস্কার শেষে নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত। বিএনপির বিপুল জনসমর্থনের ভয়ে ভোট এড়ানোর অভিযোগ দলটির। দুই মার্কিন মন্ত্রীকে শুল্ক বিষয়ে জানিয়েছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মুর্শিদাবাদে দাঙ্গায় বাংলাদেশকে জড়ানোর প্রতিবাদ। কাফনের কাপড় বেঁধে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল। 6 দফা আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার হুঁশিয়ারি। এবং রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় গাজীপুরে একজন গ্রেপ্তার। হবিগঞ্জে 4 জন সহ 6 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 12 জনের। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। দেশের হাওর অঞ্চলে ফসল ঘরে তোলার ধুম পড়েছে। বৈশাখ মাসের শুরু থেকে পুরো দমে ধান কাটা এবং মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক এবং শ্রমিকরা। মৌসুমে ভালো ফলন হলেও দাম নিয়ে অভিযোগ রয়েছে কৃষকদের। তবে শ্রমিক সংকট আর ঝড় বৃষ্টির আভাসে দুশ্চিন্তা রয়েছে কৃষকদের। দেশের হাওর অঞ্চলের ধান কাটার উৎসব নিয়ে বিস্তারিত দেখুন হারুনুর রশিদের প্রতিবেদনে। হাওরের বুকে ধান কাটছেন আর মনের আনন্দে গলা ছেড়ে গান গাইছেন কৃষক জলিল মুন্সি। এবারে ধানের ফলন ভালো হওয়ায় খুশিটা একটু বেশি। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। হাওরের বিস্তৃত জলাভূমিতে এখন ঢেউ খেলছে সোনালী ফসল। নতুন ধানের মৌ মৌ গন্ধে উন্মাতাল হাওরের বাতাস। স্বপ্নের ফসল গোলায় ভরার ধুম লেগেছে কৃষকের। বড় ফসলের অফুরন্ত ভাণ্ডার হিসেবে পরিচিত হাওর অঞ্চলের বেশিরভাগ আবাদি জমি বছরের 6 মাস থাকে পানির নিচে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কৃষক এই জমিতে আবাদ করেন বোরো ধান। নেত্রকোনার মদন, খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ উপজেলার ছোট বড় মিলিয়ে 135টি হাওরে পর্যায়ক্রমে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই। পাশাপাশি কয়েকশো কম্বাইন্ড হারভেস্টার মেশিনেও চলছে ধান কাটা। মাশাআল্লাহ, ফসল এবার খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। মানে এবছর বৃষ্টি কম, মুনির দামও কম। কামলা খরচ দিয়া মানে টাকা পয়সা বেশি থাকে না। একই অবস্থা কিশোরগঞ্জের ইটনা, মিটামইন, অষ্টগ্রাম ও নিকলি উপজেলার হাওরগুলোরও। ভোর থেকেই হাওরে ধান কাটা ও মাড়াইয়ের কাজে কৃষক শ্রমিকের তুমুল ব্যস্ততা। চলতি বছর বন্যা আর অতিবৃষ্টি না হওয়ায় স্বাচ্ছন্দ্যে ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন চাষিরা। ধান অনেক ফসল হয়েছে, ভালো আছে, কিন্তু দামটা যদি সঠিক থাকে এটাই ঠিক আর কি। মাটির রাস্তা, বৃষ্টি আসলে এই ধান চাল নেওয়ার জন্য খুব কষ্ট। এদিকে নেত্রকোনার হাওরাঞ্চলে এ পর্যন্ত 35 ভাগ ধান কাটা হয়েছে, আর কিশোরগঞ্জের হাওরে কাটা হয়েছে 23 ভাগ। শতকরা 80 ভাগ পেকে গেলেই দ্রুত ধান কর্তনের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া যদি অনুকূলে থাকে, কোনো বিরূপ পরিস্থিতিতে যদি আমরা না পড়ি, তাহলে বড়র একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। কৃষি বিভাগ জানায়, চলতি বছর কিশোরগঞ্জের হাওরে 1,04,000 হেক্টর এবং নেত্রকোনার হাওরে 41,075 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে প্রায় 11 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে। নেত্রকোনার হাওরে এবার ধান 28, 29 ও 88 জাত আবাদ করে ভালো ফলন পেলেও সে তুলনায় হাইব্রিড ধান আবাদে ফলন কিছুটা কম হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হাওরে চাষাবাদ উপযোগী আরও নতুন নতুন স্বল্প জীবনকালীন ধানের জাত উদ্ভাবনে কৃষি বিভাগকে জোর দিতে হবে। পাশাপাশি সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় নিশ্চিত করতে পারলেই প্রকৃতপক্ষে
কৃষকরা লাভবান হবেন। মদনের গোবিন্দশ্রী হাওর থেকে হারুনুর রশিদ, এখন নেত্রকোনা। এদিকে সিলেট অঞ্চলের গ্রামীণ জনপদে এখন ধান কাটার ব্যস্ততা চলছে। যদিও বৈরী আবহাওয়ায় অনেক কৃষকের কপালেই চিন্তার ভাঁজ। বৃষ্টি শুরু হয়, ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা রয়েছে তাদের। সংশ্লিষ্ট দপ্তর বলছে সময়ের আগেই ফসল উত্তোলন সম্ভব হবে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। হাওরপাড়ের মানুষের কাছে বৈশাখ মানেই ভোর থেকে সন্ধ্যা অবধি সোনালী ফসল সংগ্রহের উৎসব। কিন্তু বৈশাখের শুরুতেই আবহাওয়ার বৈরিতায় সেই আনন্দে অনেকটাই ভাটা পড়েছে। সুনামগঞ্জ জেলার তাহিরপুরের বাসিন্দা মুর্তুজা আলী ২০ বিঘা জমি চাষ করলেও ধান পুরোপুরি না পাকায় এখনো সোনারঙা ধানে কাঁচি লাগাতে পারেননি তিনি। তার উপর প্রতিকূল আবহাওয়ায় কপালে চিন্তার ভাঁজ এই কৃষকের। রোদ দিলে তেমন কোন কষ্ট নেই, রোদ যদি হয়ে যায় খালি রোদ ধান দিলে তো ধান গেরাই হয়। ধান যদি না কাটা হয় হঠাৎ করে বড় বন্যা হয়ে যায় তো ডুবি যাব, হাওড় ডুবি গেলে তো ধান কাটা যেত না। মুর্তুজা আলীর মতো সিলেট অঞ্চলের প্রায় ২৮ লাখ কৃষক এখন একই দুশ্চিন্তায়। যদিও কেউ কেউ ধান কাটার উৎসব শুরু করেছেন, তবে তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই পিছিয়ে, কারণ আবহাওয়ার পরিবর্তন আর অনেক জায়গায় পাকেনি ধান। ফসল বালাইছে উৎপাদনটা, তবে আপনার যদি আল্লাহ যদি তুলায় যদি তো আলো ভালো হইব। আবহাওয়া যেন ওয়াসিন গরম দিছে, বৃষ্টি হয়েছে না, ওই কারণে ফাঁচি হয়ে গেছে। আর যদি বৃষ্টি দিত ধান আরো আগে লাগিয়ে দিত। আবহাওয়ার প্রতিকূলতায় ধান কাটা নিয়ে শঙ্কা শ্রমিকদেরও। তারাও বলছেন এমন পরিস্থিতি থাকলে ভূমি মালিকদের সাথে ভাটা পড়বে তাদের আয় রোজগারেও। বৃষ্টির মাঝে ধান ভিজে এলে বৃষ্টির মাঝে কাটা আগ্রহ না, ধান খরণ থাকলে রোদ থাকলে ধানটা কাটা মাঝে আগ্রহ। তবে ধান পাকছে না কারণে আমরা কাটতে পারতাছি না। এখন পরিবেশ, আজকের পরিবেশটা ধান কাটা একবারে খুবই কম, কামলা আরো পড়ছে না, অর্ধেক কাটা হয়েছে না। 3 ভাগের 1 ভাগ গেছে, ওগুলো 2 ভাগই রয়ে গেছে। অন্যদিকে অনেক কৃষক উৎসব মুখর পরিবেশে পরিপুষ্ট ধান কাটা মাড়াই করে গোলায় ভরছেন। উৎপাদিত ফসলের বাম্পার ফলনে বেশ খুশি তারা। আল্লাহ দিলে এবার বাম্পার ফসল ধান ভালো হয়েছে, আর টাটুক ভালো হয়তো যদি বৃষ্টি যদি আমরা যদি পাইতাম। যদি সিলেট বিভাগের 4 জেলায় এবার বুড়ো ধানের আবাদ হয়েছে 4,97,119 হেক্টর, যার মধ্যে কাটা হয়েছে 53,411 হেক্টর, যা মোট উৎপাদনের 10.75%। তবে কৃষি অধিদপ্তরের আশা দুর্যোগের আগেই হাওরের ধান কাটা সম্ভব হবে। কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এবং দ্রুত যাতে ধান পাকার পর কর্তন করে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ মাঠে অবস্থান করছেন এবং আমরা আশা করছি যে আমাদের যদি আবহাওয়া অনুকূলে থাকে আমাদের যে ব্রুধানের লক্ষ্যমাত্রা আমাদের 20,51,000 মেট্রিক টন চাল আমাদের এই বছর এর চেয়ে আমরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাব। একদিকে উৎকণ্ঠা, অন্যদিকে উৎসব। আবহাওয়ার এই বৈরী পরিবেশ নিয়ে সিলেট অঞ্চলের কৃষকদের মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে কৃষকদের এই সারা বছরের অর্জিত ফসল ঘরে না তোলা পর্যন্ত সারাক্ষণ তারা মাঠ পর্যায়ে কৃষকদের সাথেই কাজ করবেন। চলতি বছর সিলেট অঞ্চলে 20,51,000 টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 10,250 কোটি টাকা। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। শেখ হাসিনা ও আওয়ামী লীগের গণহত্যার বিচার ও পর্যাপ্ত সংস্কার সম্পন্ন করে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জামায়াত নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াত কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। দীর্ঘ 18 বছর পর কোনো খোলা মাঠে কর্মী সম্মেলনে ঢল নামে নেতাকর্মীদের। সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সম্মেলনস্থলে এসে হাজির হন। লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভা ছাড়াও কর্মী সম্মেলনকে ঘিরে আশপাশের উপজেলা থেকেও নেতাকর্মীরা উপস্থিত হন। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। বিএনপি যাতে ভোটের মধ্য দিয়ে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব সমাবেশে কথা বলেন তিনি। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ গুম হওয়া সব নেতাকর্মীর অবিলম্বে সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের যুব সমাবেশে তিনি আরও বলেন, হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদের তাড়ানোর সময়ের ব্যাপার। এ সময় নেতাকর্মীদের অপহরণের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করেন বিএনপির এই নেতা। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্যে, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দল। সকাল 10:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থাইল্যান্ডের 4 সদস্যের দলটির নেতৃত্ব দেন সংগঠনটির নির্বাহী পরিচালক ব্রিজার রোজারেলস। প্রায় ঘণ্টাব্যাপী চলে বৈঠকটি। আন্তর্জাতিক এই সংগঠনটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ায় গণতান্ত্রিকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে থাকে। আমদানির উপর বাড়তি শুল্ক আরোপের পর বাংলাদেশ কী পদক্ষেপ নেবে তা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ঢাকা। ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে দুই পক্ষের ইতিবাচক আলোচনাও আমলে নিয়েছেন তারা। তবে রোহিঙ্গা বা আরাকান আর্মি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বাংলাদেশের। আন্তর্জাতিক নানা ইস্যু মোকাবিলায় কূটনৈতিক দুর্বলতা আছে উল্লেখ করে তা কাটিয়ে উঠতে কাজ করা হচ্ছে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাজহার মাহবুব। বর্তমান অর্থ ব্যবস্থাকে টেনে তুলতে সম্প্রতি বিনিয়োগ সম্মেলন কিছুটা আশা জাগালেও অন্তর্বর্তী সরকারের হঠাৎ বাড়তি চ্যালেঞ্জ ট্রাম্পের শুল্ক আরোপ নীতি। তাই করণীয় নির্ধারণে জরুরি শক্ত কূটনীতি ও নীতিগত পদক্ষেপ। এ অবস্থায় বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। এ সময় আলোচনায় প্রাধান্য পায় ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের শুল্কারোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমার পরিস্থিতি সহ ওয়াশিংটন ঢাকা সম্পর্কের নানা দিক। ফরেন সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে বাড়তি শুল্ক আরোপ নিয়ে। ব্যবসার উন্নয়নে বাধা দূর করতে ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন প্রতিনিধিরা। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখানে। যদিও আরাকান আর্মির বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধির সঙ্গে হয়নি কোনো আলোচনা, তবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে জটিলতায় রয়েছে তা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জানিয়েছে ঢাকা। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না, এটা আমি খুব শক্তভাবে বলেছি। এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট একটু তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। ফরেন সার্ভিস দিবসের আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বহির্বিশ্বের যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা আরও বাড়াতে কাজ করছে সরকার। প্রবাসীরা বিদেশে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হন তার 80% বাংলাদেশ থেকেই তৈরি হয় বলে জানান উপদেষ্টা। পুরোটা আমাদের না, অন্যদেরও আছে, আমাদেরও কৃতিত্ব আছে, কিন্তু এটাও ঠিক যে এখানে আমাদের সীমাবদ্ধতা অনেক। আমি জানি যে আমাদের সম্পদের অভাব, আমাদের লোকবলের অভাব। 20 লাখ থেকে 1 কোটিতে উঠেছে আমাদের এক্সপেক্টেড। আমাদের লোকবল আমরা কতটুকু বাড়াতে পেরেছি আমাদের মিশনগুলোতে। এদিকে সম্প্রতি মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর প্রতিবাদও জানিয়েছে ঢাকা। মাজহার মাহবুব, এখন ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন তবে অসম্ভব নয়। প্রত্যাবাসন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করলেও আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া ছাড়া তাদের ফেরানো প্রায় অসম্ভব বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যদিকে নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখায় নেই বলছেন রোহিঙ্গা নেতারা। বিস্তারিত জানাচ্ছেন নাইম আবির।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে 1,80,000-কে ফেরত পাঠানোর যোগ্য চিহ্নিত করায় ফের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। যদিও জান্তা সরকারের এমন আশ্বাসে ভরসা নেই রোহিঙ্গাদের। তারা জানেন তাদের মাতৃভূমির প্রায় 90% এখন আরাকান আর্মির দখলে। বছরে যদি 1,80,000 8 বছরে যদি মই নিজে ভারত দইলে তো ইনতে মানুষ 40 বছরের দর নফুরাইব কাল্লা বছরে 35,000 বিয়ার বারের তো আর হিয়ান নচাই আর আরে হনকান জানর মালর গ্যারান্টির হতাও নহ হনকান সেফটি সিকিউরিটির হতাও নহ তো আর দাস মানে লজার দিবে কি লুমিও লজার দে আর উপর রেসপন্সিবিলিটি নেই, অনেকে উপর সারহান নাই। রোহিঙ্গা নেতারাও বলছেন নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই। আর এলাকা আর টু বি সেফ জোন মধ্যে হইলি হেডে আরকান আর্মি বাবানো উঠব মেলের জানটাই বাবানো ইন্টারন্যাশনাল আর এলাকান রোহিঙ্গা এলাকান আর টু পিডিআর সেফ জোন অবরোধ দে হ্যাঁ নদলে আর এখন যাইবি কোনো অসুবিধা নেই। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। যদিও তাদের পরামর্শ প্রত্যাবাসন ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া চালিয়ে নিতে হবে বাংলাদেশকে। বাস্তবতা হলো তারা এখন রাখাইন যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের 90% নিয়ন্ত্রণে চলে এসছে। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন যদি এখন আমরা করতে চাই তাহলে যেই পথ দিয়ে তাদেরকে ফিরতে হবে, যেই সীমান্ত যে চৌকিগুলো আছে সেই নিয়ন্ত্রণগুলো এখন আরাকান আর্মি আছে তাদের নিয়ন্ত্রণে। সুতরাং তাদের সাথে কোনো রকমের সমঝোতা না করে আমাদের পক্ষে কোনো একটি রোহিঙ্গাকেও ওই পাশে পাঠানো সম্ভব না। মিয়ানমার নিয়ে চীন মার্কিন ভিন্ন স্বার্থের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জও নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এটা একটা কেওয়াটিক জনপদ, একেবারে বিভিন্ন ধরনের স্বার্থবাদী গোষ্ঠী বিভিন্ন স্বার্থ নিয়ে এখানে কাজ করছে। তো এখানে রোহিঙ্গাতে ফেরত যাওয়াটা একটা নতুন প্রবলেম সৃষ্টি হবে। এটা চায় না, কিন্তু অ্যাপারেন্টলি না চাওয়ার কথা, তাদের নিরাপত্তার কথা বলেন, তাদের এলাকায় স্থিতিশীলতার কথা বলেন, এটাকে কিন্তু আমেরিকা ইনভেস্ট করার জন্য বা যে কোনো যারা চায় যে চায়নার বিরুদ্ধে একটা কিছু গড়ে উঠুক তারা কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে পুরোদমে শুরু না করতে পারলেও ঈদের আগে প্রতীকী হলেও শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রত্যাশা অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার। আগামী ঈদের আগে সিম্বলিক হলেও কিছু মানুষ আরাকানে পৌঁছতে পারবে। নাইম আবির, এখন, ঢাকা। 6 দফা আদায়ে এবার সারা দেশে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছে সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় দাবি মানা নিয়ে সরকার ও মন্ত্রণালয়ের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবিতে গেল বুধবার থেকে সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সরকারি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রথমে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশ্বাস এবং পরবর্তীতে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক করেও মেলেনি সমাধান। তাই আন্দোলন অব্যাহত রেখেছে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। তারই অংশ হিসেবে শুক্রবার দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মিছিল শেষে কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান এসি রুমের বৈঠক বয়কট করা হলো। সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে 6 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। এই সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। আর কারিগরি সেক্টরের যে বৈষম্য চলমান রয়েছে, কারিগরি সেক্টরের যে দুরবস্থা, আমরা চাই সরকার এই ব্যাপারে দ্রুত থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, আমাদের কারিগরি শিক্ষার্থীদের পাশে দাঁড়াক, আমাদের কারিগরি শিক্ষাকে আরো উন্নত থেকে আরো উন্নততর করুক। এদিকে দুপুরে বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে কাফন মিছিল শুরু করে সেখানকার পলিটেকনিকের শিক্ষার্থীরা। কুমিল্লায় টেকনিক্যাল শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমাদের যে ডিপ্লোমার যে শিক্ষা ব্যবস্থাটা এটা আরো উন্নত করার জন্য আমাদের কারিগরি লাইন থেকে শিক্ষকদের নেওয়া উচিত। কুমিল্লায় আমাদের ভাইদের উপরে মর্মান্তিক হত্যা চালানো হয়েছে, হত্যাকাণ্ড চালানো হয়েছে। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে তীব্র নিন্দায় এবং আমাদের দাবি অর্জনের লক্ষ্যে আজ আমরা কাফনের কাপড় পরে রাজপথে নেমেছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও বিক্ষোভ মিছিল করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা।
রকিবুল রাহাত, এখন ঢাকা। রাজধানীর মিরপুরে ভোররাতে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। সকালে গাজীপুরের কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরান খান সাকিব ওরফে শাকিলকে গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, গেল বুধবার ভোর 4:30টার দিকে ভুক্তভোগী অঙ্গজাই মার্মা তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী রিকশায় মান্নান সরণির কাছে পৌঁছালে শাকিল ও তার 2 সহযোগী মোটরসাইকেলে এসে চাপাতি দেখিয়ে একটি মানিব্যাগে থাকা নগদ টাকা, 3টি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রো কার্ড ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। কাজ শেষ করে বাড়ি ফেরা হলো না হবিগঞ্জের 4 ইটভাটা কর্মীর। মুন্সিগঞ্জ থেকে পিকআপে করে রওনা হয়ে প্রাণ গেল বাসের ট্রাকের ধাক্কায়। এছাড়া চুয়াডাঙ্গায় 2, সিরাজগঞ্জে 2, ময়মনসিংহে 2 ও কুমিল্লা ও চট্টগ্রামে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মুন্সিগঞ্জে ইটভাটার কাজ শেষে নিজ নিজ বাড়ি ফিরছিলেন সবাই, কিন্তু বাড়ি ফেরার আগেই হবিগঞ্জ মাধবপুরের বাখরনখর এলাকায় ঝরে গেল 4টি প্রাণ। বৃহস্পতিবার রাত 3টার দিকে ইটভাটার কর্মীদের মালামাল সহ 17 যাত্রী বহনকারী সিলেটগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকামুখী ট্রাকের। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন, যাদের 3 জনের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়। তারা গেছিল ব্রেকফিল্ড কাজ শেষ করে আসার পথে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা মনে করি এটা শুনি না, মনে করেন যে আইসি কেন। ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়। মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে 4 জন মারা যায়। তার 3 জন হলো একই পরিবারের আর একজন হলো পিকআপের হেল্পার। চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানের 2 যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় আরও একজন। ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার 9 মাইল বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। রাস্তায় উঠে মনে ওদিকতে পরিবহন কি যে কোনো গাড়ি এসে আইসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 2 জন মৃত ব্যক্তি লাশ পড়ে আছে। একজন হচ্ছে ভ্যান চালক আর একজন হচ্ছে যাত্রী। ময়মনসিংহের ভালুকা গফরগাঁও সড়কের নন্দীবাড়ি বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয় সিএনজি অটোরিকশার চালক সহ 4 জন। পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 জনের মৃত্যু হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন আরও 2 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে শ্রীনগরে দুর্ঘটনায় একটি বাসের ছাদ উড়ে গেছে। তবে চালক বাসটি না থামিয়ে ছাদহীন অবস্থায় চালিয়ে নিয়ে যায় আরও অন্তত 10 কিলোমিটার। পরে বাস যাত্রীদের চিৎকারে লৌহজংয়ের কুমারভোগ এলাকায় বাসটি থামায় স্থানীয়রা। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির অন্তত 20 জন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও কুমিল্লা ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আরও 2 জন নিহত হয়। শোভন মাহমুদ খান, এখন। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির 31 দফা বাস্তবায়নে চট্টগ্রামে চলছে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মশালা ও সমাবেশ। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। নগরীর নসিমন ভবনের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কর্মশালায় কি কি বিষয়ে গুরুত্ব পাচ্ছে এবং একই সঙ্গে জানাবেন আজকে আর কোনো কর্মসূচি রয়েছে কিনা তাদের? এই ধরনের কর্মশালা কিন্তু নতুন কিছু নয়। বিএনপি কিন্তু ধারাবাহিকভাবে দেখেছি 5ই আগস্টের পর থেকে দেশব্যাপী এই ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে এবং এর আগে কিন্তু আমরা দেখেছি জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকেও কিন্তু এই ধরনের একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সেখানে অনলাইনে যুক্ত ছিলেন এবং আজকে চট্টগ্রাম মহানগর মহিলা দলের পক্ষ থেকেও কিন্তু একই ধরনের যে কর্মসূচি সেটি আজকে আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনে মূলত 2023 সালের 13 জুলাই যে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য, সেই 31 দফার আলোকে কিন্তু নেতৃবৃন্দ আলোচনা করছেন এবং সেই আলোচনায় এখানে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং এছাড়াও প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এবং এরই মধ্যে আফরোজা আব্বাস তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে তারেক রহমান যেই 31 দফার ঘোষণা দিয়েছেন, সেই 31 দফার মধ্যেই কিন্তু মুদ্রাস্ফীতির মূল্য এবং দ্রব্যমূল্য হ্রাসের ব্যাপারে নির্দেশনা বা যে নির্দেশনা রয়েছে বা কি করণীয় সেগুলো রয়েছে। এবং একই সাথে কিন্তু দেখেছি যে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলা আছে এবং সেক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা রয়েছে। অর্থাৎ সর্বোপরি কিন্তু রাষ্ট্র সংস্কারের যে সকল জায়গাতে পরিবর্তন আনা দরকার সমস্ত বিষয়গুলোই কিন্তু সেই 31 দফায় তুলে ধরা হয়েছে বলে আফরোজা আব্বাস জানিয়েছেন এবং সেই বিষয়গুলোতে দলীয় নেতাকর্মীদেরকে আরও বেশি গবেষণা করতে এবং সেই বিষয়গুলো আরও বেশি জনগণের সামনে উপস্থাপন করার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এবং একই সাথে তিনি এও আহ্বান জানিয়েছেন যে বৃহৎ একটি দল সেখানে প্রতিযোগিতাটি যাতে প্রতিযোগিতামূলক হয়, হিংসাত্মক না হয়, সেই ব্যাপারে কিন্তু এখানে যারা মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। রাজধানীর বাজারে বেড়েছে চাল, তেল ও পেঁয়াজ সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হলেও দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা। এছাড়া পেঁয়াজ, শসা কিংবা করলার মতো সবজির দামও বাড়তি রয়েছে। তবে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। বিস্তারিত জানাচ্ছেন তাসফিহা উফরোজ। সয়াবিন ও পাম তেলের দাম বাড়ার পর রাজধানীর বাজারে স্বাভাবিক হয়েছে সরবরাহ, তবে এক লাফে দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতা। দাম বাড়ার পরে পর্যাপ্ত পরিমাণ এখনো ওইভাবে পৌঁছে না। যেমন কিছু কিছু আসছে আর কি, যেমন চাহিদা দরকার 500 কার্টন, আসছে 200 কার্টন। তো ডিস্ট্রিবিউটর, ডিলার পয়েন্ট ওরা ওইভাবে 1 কার্টন 2 কার্টন করে সবাই ম্যানেজ করে দিচ্ছে। এই আর শুধু ভোজ্য তেল নয়, অস্থির চালের বাজারও। মিনিকেট চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 87 থেকে 88 টাকায়। বিক্রেতারা বলছেন মৌসুমের নতুন ধান বাজারে এলে কমবে দাম। চালের দাম একই আছে, ঈদের আগেও যত এখন একই আছে, এতে দাম কম বেশি কিছু দেখি না। আমার যাই তো ওখানে দাঁড়ায় আছে, কিন্তু বাজারে এসে তো আমার টাকা একটা নিয়ে আসলে টাকা কম হয়ে যাচ্ছে। এদিকে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাজারে বাড়লেও দাম তেমন কমছে না। পেঁয়াজ, শসা কিংবা করলার মতো সবজির দাম এখনও বাড়তি। কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়, শসা 100 টাকা ও করলা বিক্রি হচ্ছে 60 টাকায়। পেঁয়াজ আর কমবে না, পেঁয়াজ হয়তো 2-4-5টা আরো বাড়তে পারে সামনের দিকে। পেঁয়াজ আর শুকনো হয়ে গেছে, গিরস ছাড়তে আসে না। পেঁয়াজ, টমেটো, তারপর আপনার অন্যান্য সবজির প্রত্যেকটা সবজি প্রায় 10 থেকে 15 টাকা কেজিতে বেশি। সব কিছুর দামে বাড়তি, সবজির দাম বাড়তি, তারপরে চালের দাম বাড়তি, যা এখানে যায় যাহাই কিনি, ফ্রুটের কিনি ওখানে বাড়তি। এদিকে বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কিছুটা কমেছে। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দর। তাজফিহা উফরোজ, এখন, ঢাকা। ইয়েমেনের রাস ইসা বিমান বন্দরের লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত 38 জন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হুথি বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানি উৎস ধ্বংস করার লক্ষ্যে চালানো হয় এই অভিযান। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। এদিকে স্যাটেলাইট চিত্র সরবরাহের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হুতিদের সহায়তার অভিযোগ তুলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নাফিয়া আরমান মনন জানাচ্ছেন বাকিটা। বছরের অন্যতম শক্তিশালী মার্কিন বিমান হামলায় বিপর্যস্ত ইয়েমেন। শুক্রবার ভোররাতে চালানো হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির রাস ইসা জ্বালানি বন্দর। ইতোমধ্যেই শতক ছাড়িয়েছে হতাহতের সংখ্যা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হুতি বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানির উৎস ধ্বংস করার লক্ষ্যে চালানো হয় এই অভিযান। তবে হতাহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। জাতিসংঘের তথ্য বলছে, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দর রাস ইসায় রয়েছে তেল পাইপলাইন, যা ইয়েমেনের গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় অবকাঠামো। দেশটির 70% আমদানি ও 80% মানবিক সহায়তা এই বন্দরের ওপর নির্ভরশীল। এদিকে মার্কিন হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এ সময়ে সাইরেনের শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম। যদিও মিসাইলটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ। 18 মার্চ অস্ত্রবিরতি ভেঙে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে 20টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি।
এদিকে স্যাটেলাইট চিত্র সরবরাহের মাধ্যমে মার্কিন হামলার বিরুদ্ধে হুতিদের সহায়তার অভিযোগ উঠেছে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। তার দাবি, চীন সরকার বৈশ্বিক শান্তিদূত হবার কথা বললেও এর উল্টো কাজ করছে। Moreover, we can confirm the reporting that Changguang Satellite Technology Company Limited is directly supporting Iran-backed Houthi terrorist attacks on U.S. interests. Their actions and Beijing's support of the company, even after our private engagements with them, is yet another example of China's empty claims to support peace. এ সময় হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইয়েমেন ও প্রতিষ্ঠানটির 3 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা নিশ্চিত করেন ট্যামি ব্রুস। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এরই মধ্য দিয়ে শেষ করব এখন বিকেলের আয়োজন, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাওড়ে ধান কাটা উৎসবে মেতেছেন চাষিরা। মাড়াইয়ের পর ঘরে তোলার ধুম, ঝড় বৃষ্টির আভাসে সুনামগঞ্জে দুশ্চিন্তা। ধান ভালো হয়েছে, আর টাটুক ভালো হয়তো যদি বৃষ্টি যদি আমরা যদি পাইতাম। যদি 3 ঘন্টার মাঝে মনে একবার কাটা হয়েছে, আর 2 ভাগ রয়েছে কাটার বাহির। ঘোষিত সময়সীমায় সংস্কার শেষে নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত। বিএনপির বিপুল জনসমর্থনের ভয়ে ভোট এড়ানোর অভিযোগ দলটির। দুই মার্কিন মন্ত্রীকে শুল্ক বিষয়ে জানিয়েছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মুর্শিদাবাদে দাঙ্গায় বাংলাদেশকে জড়ানোর প্রতিবাদ। কাফনের কাপড় বেঁধে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল। সরকার ও মন্ত্রণালয়ের বিরুদ্ধে দাবি মানা নিয়ে গড়িমসির অভিযোগ। এবং রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় গাজীপুরে একজন গ্রেপ্তার, হবিগঞ্জে 4 জন সহ 6 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 12। এই ছিল এখন বিকেলে। যাওয়ার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।